আজ আপনাদের মরীচিকা গল্পটির শেষ অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্পটি লিখেছেন অনিন্দিতা মিত্র। রেশমি সোহিনীর মুখের দিকে তাকিয়ে কিছুটা বোঝার চেষ্টা করছিল। সোহিনী এবার রেশমিকে খানিকটা ধমকের সুরেই বলল, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। রেশমি আর কথা না বাড়িয়ে বাইরের গেটের দিকে চলে গেল। বিনয় তখনও চোখ সরায়নি সোহিনীর দিক থেকে। এবার পায়ে পায়ে এগিয়ে এলো। সোহিনী বিনয়ের দিকে সরাসরি তাকাতে পারছিল না। মাথা নিচু করতেই জল গড়িয়ে পড়ল দু চোখ থেকে। বিনয়ের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু মুখে তার অভিপ্রকাশ ছিল না। এতদিনে মনে অনেক অনেক অভিমান জমা হয়েছিল, অনেক প্রশ্নের উত্তর চাওয়ার ছিল, কিন্তু আজ সোহিনীকে সামনে দেখে কেমন যেন স্থবির হয়ে গেছে বিনয়। অস্পষ্ট স্বরে প্রশ্ন করল, কেমন আছো তুমি? সোহিনী কিছু বলার চেষ্টা করল, কিন্তু মুখ থেকে একটা আওয়াজও বেরোলো না। প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়েছিল সোহিনী। বিনয়ের তো তাকে দেখে মুখ ফিরিয়ে চলে যাওয়া উচিত ছিল, কিংবা না চিনতে পারার ভান করা উচিত ছিল। নিদেন পক্ষে দু চারটে বাজে কথা, কিন্তু বিনয়? সোহিনীর বিহল মুখটা দেখে বিনয় বলল, তুমি শান্ত হও, এই চেয়ারটাতে বসো। সোহিনী ধপ করে চেয়ারে বসে পড়ল। দুজনেই কয়েক সেকেন্ড চুপচাপ। সোহিনী চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল, আমি ভালো নেই, একদম ভালো নেই। কিন্তু তুমি চলে যাওয়ার পর খবর পেয়েছিলাম অরিন্দম বাবুর সাথে সংসার পেতেছ দিল্লিতে। কেমন যেন একটা চাপা অভিমান বুক থেকে বেরোলো সোহিনীর। ব্যাস, নিশ্চিন্ত হয়ে গেলে? বিনয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার লেখা চিঠিটা পড়ে বুঝতে পেরেছিলাম যে স্বেচ্ছায় ঘর ছেড়েছ। তারপর আমার আর কি করার ছিল বলো? তুমি তো ভালো করেই জানো, জোর করে কোনো কিছু আয়ত্ত করার স্বভাব আমার নেই। সোহিনীর ঠোঁট দুটো কেঁপে উঠল। মাঝে মাঝে জোর করা উচিত ছিল, সেটা তুমি কোনো দিনই বোঝোনি। অগাধ ভালোবাসা থেকে যে বিশ্বাসটা জন্ম নেয়, সে বিশ্বাস ছিল তোমার, কিন্তু বেঁধে রাখার চেষ্টাটুকু করতে হয়, সেটাই বোঝোনি। বিনয় সোহিনীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ভালোবাসা যেখানে অগাধ থাকবে, সেখানে বেঁধে রাখার চেষ্টা থাকবে কেন? সোহিনী অপলক চোখে তাকিয়েছিল বিনয়ের দিকে। সে সময় যদি সর্বনাশের ইঙ্গিতটা একটু হলেও বিনয়ের মাথায় আসতো, সে যদি সোহিনীকে আটকানোর চেষ্টা করত, তাহলে হয়তো আজকের এই অবস্থা সৃষ্টি হতো না। আবেগের আতিশয্যে বিশ্বাসের জোরটা যে ভঙ্গুর হয়ে যায়, সেটা বিনয়ের সহজ সরল মাথায় হয়তো ঢোকেনি। সোহিনীর উপর অগাধ বিশ্বাস রাখার সাথে সাথে তাকে হারানোর ভয়টাও যদি থাকতো, তাহলে হয়তো সে অরিন্দমের সামনে তাকে নির্দ্বিধায় ছেড়ে দিত না। কেমন যেন অসহ্য একটা কষ্ট বুক ঠেলে উঠল। সোহিনী নিজেও জানে এখন এসব কথার কোনো মানেই হয় না। কার প্রতি অভিমান দেখাচ্ছে সে? যা অন্যায় করা তা তো সে নিজেই করেছে, তবে কেন? চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল সোহিনীর। জীবন কি আর একটা সুযোগ দেবে তাকে? বিনয়ের পায়ের তলায় লুটিয়ে পড়ে বলতে ইচ্ছে করছিল, বিনয়, আমি ভুল করেছি, আমাকে ফিরিয়ে নাও। বুকের ভেতরের কষ্টটা এবার দু চোখ ছাপিয়ে বেরিয়ে এলো। বিনয়ের মনের ভেতরে তীব্র আলোড়ন চলছিল। অগাধ বিশ্বাস ছিল সোহিনীর প্রতি, কিন্তু মানব মন যে ভীষণ বিচিত্র, তা বুঝতে পারেনি। সব দোষটা কি শুধুই সোহিনীর? এই কয়েকটা মাসে অনেক অনেক প্রশ্ন নিজেকেই করেছে বিনয়। মুখে বলল, চাকরি হারানোর ভয়ে আমি তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। তোমার মনে টানাপোড়েন বোঝার চেষ্টাই করিনি। একটুক্ষণ চুপ করে থেকে বিনয় একটা ব্যথিত সুরে বলল, যাই হোক, তুমি সুখে আছো, এটাই বড় কথা। আমার মতো একটা মানুষের সাথে তোমাকে মানায় না। সত্যিই তো, বিয়ের পর থেকে তো তোমাকে কিছুই দিতে পারিনি। সোহিনী নিজেও একটা সময় এই কথাগুলোই মনে করত, কিন্তু আজ মনে হয় বিনয়ের কাছ থেকে সে যা পেয়েছে তার কোনো তুলনাই হয় না। আজ পাওয়া না পাওয়ার হিসেব গুলিয়ে গেছে। সোহিনী ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, সুখের হিসেবটা বুঝি আমার চেহারা দেখে করলে? বিনয় সোহিনীর চোখে চোখ রেখে কিছু একটা অনুধাবনের চেষ্টা করল, তারপর একটা আশঙ্কা নিয়ে বলল, তুমি কি ভালো নেই? সোহিনীর বিনয়ের চোখের ভাষাটা পড়তে অসুবিধা হলো না। এখনো যে মানুষটার মনে তার প্রতি অগাধ ভালোবাসা আছে, তা সোহিনী নিজে মন দিয়ে বুঝতে পারে। মনের ভিতরে একটা আশা অঙ্কুরিত হচ্ছিল, বিনয়ের কাছে ফিরে যাওয়ার আশা।
যদি বলি ভালো নেই, কি করবে? একটা ম্লান হাসি হাসল সোহিনী। বিনয় সোহিনীর বলা কথার মানে খোঁজার চেষ্টা করছিল। খুব ইচ্ছে করছিল জোর গলায় বলতে, আবার আমি তোমাকে আমার জীবনে ফিরিয়ে নেব। কিন্তু সে কথা বলার জোরটাই গলায় খুঁজে পাচ্ছে না বিনয়ের প্রতিশ্রুতিবদ্ধ মন। সোহিনী এবার ভালো করে তাকালো বিনয়ের দিকে। এই কয়েকটা মাসে মানুষটার চেহারা অনেকটাই খারাপ হয়ে গেছে। চোখের নিচে কালি পড়েছে। সোহিনী ভালো করে জানতো তাকে ছাড়া বিনয় ভালো থাকবে না। একটা অজানা ভয়ে সোহিনী বলল, তোমার কি শরীর খারাপ? এখানে এসেছো কেন? বিনয় স্থির চোখে তাকিয়েছিল সোহিনীর দিকে। গলার উদ্বেগটা ঠিক আগের মতো, অথচ সবকিছুই তো বদলে গেছে কয়েকটা মাসের ব্যবধানে। মনের আবেগকে গলার স্বরে আসতে না দিয়ে বিনয় শান্ত গলায় বলল, তোমার বাবা ট্রিটমেন্টের জন্য এসেছি। সোহিনীর শ্বাস প্রশ্বাস যেন হঠাৎ বন্ধ হয়ে এলো। বাবার ট্রিটমেন্ট? বাবার ট্রিটমেন্টের জন্য? কেন, কি হয়েছে বাবার? আত্মস্বরে চেঁচিয়ে উঠল সোহিনী। বিনয় সোহিনীকে আশ্বস্ত করে বলল, না না, ভয় পাওয়ার কিছু নেই। ওনার হার্টের অবস্থা তো আগে থেকেই ভালো ছিল না, তারপর হঠাৎ তোমার কথা শুনে। একটু থামল বিনয়। সোহিনীর দুশ্চিন্তাগ্রস্ত মুখের উপর যেন একটা কালো প্রলেপ। তোমার বাবা সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, ওখানে ডাক্তার দেখানো হয়েছিল, সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু তারপরে হার্টের আরো কিছু সমস্যা দেখা দেওয়াতে বেটার ট্রিটমেন্টের জন্য এখানে এনেছিলাম। তোমার মাও এসেছেন, দিন 7 হয়ে গেল, এখন একদম সুস্থ আছেন। আজই ডিসচার্জ দেবে, রাতের ট্রেনে ফিরে যাব। সোহিনী হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছিল। যে মানুষটাকে নির্দ্বিধায় সে ছেড়ে এসেছে, সেই মানুষটাই তার বাবাকে চিকিৎসার জন্য এতদূর নিয়ে এসেছে। তারপরে বুকের ভিতরে একটা কষ্ট ঠেলে বেরিয়ে এলো, ফিরে যাবে বিনয়। সোহিনীর বুকের ভেতরটা তোলপাড় হচ্ছিল। যে করেই হোক বিনয়ের কাছে ফিরতে হবে তাকে। এই মানুষটা ছাড়া জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। এই কয়েকটা মাসে সোহিনী খুব ভালো করে উপলব্ধি করেছে বিনয়ের মতো ভালো তাকে কেউ বাসতে পারবে না। তার ভুলটা অনেক বড়, কিন্তু বিনয় সে ভুল ক্ষমা করে তাকে আবার কাছে টেনে নেবে, এই স্থির বিশ্বাসও ছিল সোহিনীর। অনেক কষ্টে নিজের মনকে শক্ত করে অস্পষ্ট স্বরে সোহিনী বলল, তুমি কি আমাকে আর একটা। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ একটা তীব্র কণ্ঠস্বরে চমকে উঠল সোহিনী। ওর সামনে দাঁড়িয়েছিল সুতপা। ওর চোখে মুখে ভয়ানক একটা বিদ্বেষ। তুই এখানে কি করছিস? সোহিনী বোনকে সামনে দেখে থতমত খেয়ে বিনয়ের দিকে তাকালো। সোহিনীর দৃষ্টি অনুসরণ করে সুতপা বিনয়ের দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি ওকে খবর দিয়েছ? বিনয়কে সুতপা আপনি বলে সম্বোধন করত। ওর মুখে তুমি কথাটা শুনে সোহিনী ভীষণ অবাক হয়েছিল। সুতপা আবার খানিকটা উত্তেজিত স্বরে বলে উঠল, কি হলো? তুমি চুপ করে আছো কেন? তুমি জানো না বাবা ওর মুখ দর্শন করতে চায় না, আর ওর জন্যই বাবার এই দশা। বিনয় এবার সুতপার সামনে গিয়ে ওকে শান্ত করার ভঙ্গিতে বলল, একটু আস্তে সুতপা, সবাই দেখছে। আমি ওকে ডাকিনি, হঠাৎই এখানে দেখলাম। সোহিনী যেন নিজের বোনকে চিনতে পারছিল না। ওর দৃষ্টিতে কি ভীষণ রাগ, ক্ষোভ। অবশ্য হওয়াটাই স্বাভাবিক। আজ বাবার এই অবস্থার জন্য সোহিনীই দায়ী। সুতপার চোখে জল। একটা গভীর আবেগ নিয়ে বিনয়ের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, তুমি ওকে চলে যেতে বলো। বিনয় শান্ত স্বরে বলল, তোমরা কথা বলো, আমি বাবার রিলিজ অর্ডারটা নিয়ে আসি। বিনয় চলে যেতে সোহিনী সুতপার দিকে তাকিয়ে আবেগী স্বরে বলল, কেমন আছিস? আমি কেমন আছি জেনে কি করবি? তুই তো নিজের ভালো থাকা চিন্তাতেই মশগুল। বিরক্তি ঝরে পড়ল সুতপার কণ্ঠস্বরে। বাবার শরীর এখন কেমন আছে রে? আর মা কেমন আছে? হঠাৎ মা বাবার জন্য তোর এত দরদ উঠল? এতদিনে একটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছিস আমরা কেমন আছিস, কি অবস্থার মধ্যে আছি? সোহিনী আকুল স্বরে বলল, বিশ্বাস কর, অনেকবার ভেবেছি, কিন্তু সাহস জুগিয়ে উঠতে পারিনি। সুতপা সোহিনীর মুখ থেকে চোখ বুলিয়ে নিয়ে একটা ব্যঙ্গের স্বরে বলল, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই কতটা ভালো আছিস। গরিব মা বাবা আর বোনের কথা নাই বা ভাবলি। আমি জানি আমাকে কেউ বুঝবে না, কিন্তু তুই তো একটু বোঝার চেষ্টা কর।
আমি জানি আমি যা করেছি ভুল করেছি, কিন্তু আমি ভালো নেই রে। অরিন্দম আমাকে টাকা পয়সা বিলাস বৈভব সব দিয়েছে, কিন্তু স্ত্রীর মর্যাদা দেয়নি। সুতপা কঠিন স্বরে বলল, সেটার দায় একান্তই তোর। আমি জানি সব দোষ আমার, কিন্তু বিশ্বাস কর, বিনয়কে ছেড়ে আমি এতটুকু ভালো নেই। প্রতিটা মুহূর্ত জ্বলে পুড়ে মরছি। আমি আবার ফিরতে চাই। সুতপে এবার তীব্র ভৎসনার দৃষ্টিতে তাকালো সোহিনীর দিকে। তোর কি মনে হয় সবকিছু ছেলে খেলা? যখন ইচ্ছে হলো সবকিছু ছেড়ে দিয়ে চলে গেলাম, আর যখন ইচ্ছে হলো ফিরে এলাম। বিনয়দা তোকে ভুলে গেছে। সোহিনী দৃঢ়তার সঙ্গে বলল, আমি জানি বিনয় আমাকে কখনোই ভুলতে পারবে না। ও যদি আমার অবস্থার কথা জানে, তাহলে ও ঠিক আমাকে ফিরিয়ে নেবে। একটু থেমে সোহিনী আকুল গলায় বলল, আমি আবার করে বাঁচতে চাই রে। জানি আমি ভুল করেছি, বারবার বলছি আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলটা শোধরাতে চাই। প্লিজ সুতপা, আমাকে একটু হেল্প কর। সুতপা এবার তীব্র চোখে তাকালো সোহিনীর দিকে, তারপর বলল, তুই এতটা স্বার্থপর? সোহিনী বোনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে কাতর স্বরে বলল, আমি স্বার্থপর যদি হতাম, তাহলে বিনয়ের সাথে বিয়েতে রাজি হতাম না। শুধুমাত্র তোদের কথা ভেবে, বাবা মায়ের কথা ভেবে ওকে বিয়ে করেছিলাম। সবকিছু মানিয়ে নিয়ে সংসারও করছিলাম, কিন্তু হঠাৎ অরিন্দম এসে সব ওলটপালট করে দিল। জীবনে যা যা চেয়েছিলাম সব অরিন্দমের মধ্যে দেখতে পেয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর, আমি ওর সাথে জড়াতে চাইনি। কিন্তু কি করে যে কি হয়ে গেল। যা হয়ে গেছে তা হয়ে গেছে। বিনয়দা আর কখনোই তোকে ফিরিয়ে নেবে না। সোহিনী এবার দৃঢ় বিশ্বাসের স্বরে বলল, আমি জানি বিনয় আমাকে ছাড়া কিছু বোঝে না, আমাকে ফিরিয়ে নেবেই। সুতপার চোখে মুখে এবার একটা ভয়ানক রাগ ফুটে উঠল। আজ তোর সবটা জানা দরকার। তোর একটা ভুল ডিসিশন কিভাবে আমাদের সবার জীবন ওলটপালট করে দিয়েছে, সেটা তোর জানা দরকার। তুই তো রাতের অন্ধকারে পালিয়ে গেলি। একবারও ভাবলি না বিনয়দার কি হবে, বাবার কি হবে, আমাদের মান সম্মানের কি হবে। তোর পালিয়ে যাওয়া খবরটা পরদিনই রাষ্ট্র হয়েছিল। বাবা খবরটা পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। ওদিকে বিনয়দার অবস্থা আরো ভয়ানক। কেমন যেন পাগল পাগল হয়ে গেছিল লোকটা। তোর জন্য সব ওলটপালট হয়ে গিয়েছিল। সোহিনী চুপ করেছিল। আত্মপক্ষ সমর্থনের কোনো জায়গাই ছিল না। একটু থেমে সুতপা বলল, সর্বনাশ হওয়ার বোধহয় আরো কিছু বাকি ছিল। মাসখানেক পর আমার বিয়ে ঠিক হলো। তোর বিষয়ে ওরা কিছুই জানতো না। লোকমুখে ওরা তোর খবরটা শুনে বিয়ের কয়েকদিন আগে ওরা বিয়ে ভেঙে দিল। বাবা এই ধাক্কাটা সামলাতে পারেনি। কয়েকদিন পর বাবার হার্ট অ্যাটাক হলো। সেই সময় পাশে কেউ ছিল না জানিস। তখন যদি বিনয়দা পাশে এসে না দাঁড়াতো, বাবাকে বাঁচাতে পারতাম না। যার মুখে চুনকালি মাখিয়ে তুই রাতের অন্ধকারে পালিয়ে এসেছিলিস, সেই মানুষটা বিপদের দিনে আগা গোড়া পাশে ছিল। ওই সময় বিনয়দাকে আরো কাছ থেকে জানলাম। এরকম একটা মানুষকে তুই কিভাবে অবলীলায় ছেড়ে গেলি, সেটা ভেবে তোর জন্য করুণা হচ্ছিল। বাবা অসহায়ভাবে বিনয়দাকে অনুরোধ করেছিল আমাকে বিয়ে করতে। বিনয়দা রাজি হয়নি। বলেছিল আমার জন্য একটা ভালো পাত্রের সন্ধান এনে দেবে, আর নিজে দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দেবে। বেশ কয়েকটা সম্বন্ধও এনেছিল বিনয়দা, কিন্তু আমি তো তোর মতো সুন্দরী নই। আর তাছাড়া একটা বিয়ে ভেঙে গেছে, তাই কেউ রাজি হয়নি। কিন্তু বিনয়দার চেষ্টা ত্রুটি ছিল না। ওই সময় দেখেছিলাম বিনয়দার মধ্যে একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে। মানুষটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। ঠিক ওই সময় মনে হয়েছিল বিনয়দার থেকে ভালো মানুষ আমি আমার জীবনে পাবো না। ঠিক করেছিলাম এইরকম একটা ভালো মানুষকে তোর জন্য তিলে তিলে শেষ হতে দেব না। বিনয়দার মা আমাকে খুব পছন্দ করে, আর তাছাড়া বাবা মাও চায় আমার সাথে বিনয়দার বিয়ে হোক। মনের মধ্যে একটা চাপা গুমট অনুভব করছিল সোহিনী। শরীরটা কেমন যেন অস্থির অস্থির লাগছিল। মনের ভাঙচুরের চিহ্নগুলো যেন সম্পূর্ণ মুখে এসে জমা হয়েছিল। গভীর একটা বেদনা সম্পৃক্ত গলায় সোহিনী বলল, ও তোকে বিয়ে করতে রাজি? রাজি ছিল না, কিন্তু সবার অনুরোধে অনেক কষ্টে রাজি হয়েছে। এখান থেকে ফিরে গিয়েই আমাদের বিয়ে। সোহিনীর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছিল। একটা ভুল জীবনটাকে সম্পূর্ণ একটা অন্য খাদে নিয়ে গিয়ে ফেলেছে।
যে সামান্য আশাটুকু বুকের মধ্যে লালিত হচ্ছিল তাও নিঃশেষে অবলুপ্ত হলো। বিনয়ের মতো মানুষকে ছেড়ে এসে সে যে ভুল করেছে তা শোধরানোর উপায় নেই। সুতপার সব কথা শুনে নিজেকে বড্ড বেশি স্বার্থপর মনে হচ্ছিল সোহিনীর। ভুল করলে ভুলের মাসুল দিতে হয় তা ঠিক এই মুহূর্তে স্পষ্ট বুঝতে পারছিল সোহিনী। নিজের হাতে নিজের বোনের জীবন নষ্ট করে দিতে কখনোই পারবে না সে। সোহিনীর দু চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। মা বাবাকে একবার দেখতে পারি? সুতপা এবার তিক্ত কণ্ঠে বলল। মা বাবার কাছে তুই মরে গেছিস, নতুন করে ওদের আর কষ্ট দিতে আসিস না। সোহিনী চুপ করেছিল। দূর থেকে হঠাৎ বিনয়কে আসতে দেখে সুতপা এবার কেমন যেন বিহ্বল হয়ে উঠল। তারপর সোহিনীর হাত দুটো ধরে অনুনয়ের সুরে বলল, আর কেউ না জানুক, আমি জানি বিনয়দা তোকে এখনো ভীষণ ভালোবাসে। অনেক কষ্টে বিনয়দাকে বিয়ের জন্য রাজি করিয়েছে সবাই। বিনয়দার মন যদি বদলে যায় তবে আমার আর দাঁড়ানোর জায়গা থাকবে না। প্লিজ তুই এখান থেকে চলে যা, আর কোনো দিন আমাদের জীবনে ফিরে আসার চেষ্টা করিস না। তুই তোর বিলাস বৈভবের জীবন নিয়ে ভালো থাক, আমাকে বিনয়দার সাথে ভালো থাকতে দে। আমি বিনয়দাকে খুব ভালোবেসে ফেলেছি রে, ওর মতো মানুষ আমি আর কখনো পাবো না। সোহিনী এবার ধরা গলায় বলল, ঠিকই বলেছিস, মা বাবার কাছে সত্যিই মরে গেছি, আর ওদের কাছে যাওয়ার মুখ আমার নেই। আর বিনয়ের যোগ্য আমি নই। তুই নিশ্চিন্তে থাক, তোর জীবনটা নষ্ট হতে দেব না। বিনয় এগিয়ে এসে সুতপার হাতে রিলিজ অর্ডারটা ধরিয়ে দিয়ে বলল, সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, তুমি যাও, বাবার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। সোহিনীর সাথে আমার কিছু কথা আছে। বিনয়ের গলার মধ্যে এমন একটা আদেশসূচক দৃঢ়তা ছিল যে সুতপা আর কোনো কথা না বলে ধীর পদে এগিয়ে গেল। বিনয় সোহিনীর কাছে গিয়ে ধীর কণ্ঠে বলল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সোহিনী বিনয়ের চোখে চোখ রাখল। মানুষটা কি মনের কথা পড়তে পারে? এখনো কি না বলা কথাগুলো বুঝে নিতে পারে? একটা দীর্ঘশ্বাস গড়িয়ে এলো সোহিনীর বুক থেকে। না। সুতপা আসার আগে তুমি কিছু একটা বলতে চাইছিলে। বিনয়ের গলায় অদ্ভুত একটা আবেগ ফুটে উঠল। শত চেষ্টা করেও আবেগটাকে লুকোতে পারল না বিনয়। বলল, তোমার ভালো থাকাটাই আমার কাছে বড় কথা। তুমি ভালো আছো জেনেই নিজেকে খানিকটা হলেও বুঝিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন কেন জানি না আমার মন বলছে তুমি ভালো নেই। সোহিনী এবার কণ্ঠস্বরে দৃঢ়তা এনে বলল, না, তা মনে হওয়ার কিছুই নেই, আমি ভালো আছি। আমি জীবনে যা চেয়েছিলাম সব পেয়েছি। বিনয় এবার গভীর বিষাদের সাথে বলল, তুমি ছেড়ে যাওয়ার পর প্রতিটা মুহূর্ত ভেবেছি তুমি কবে ফিরে আসবে, কিন্তু সে আশা নিরাশায় পরিণত হয়েছে। আচ্ছা, আমার কথা কি একবারও মনে হয়নি তোমার? সোহিনীর শরীরটা অবশ হয়ে এলো। বিনয়কে কি করে সে বোঝাবে? এই কয়েকটা মাসে প্রতিটা মুহূর্ত শুধু বিনয়ের কথাই মনে হয়েছে। ওর কাছে ফিরে যাওয়ার স্পৃহাটুকু মনের কোণে একটু একটু করে সঞ্চিত হয়েছে। সোহিনী অনেক কষ্টে নিজের আবেগকে সংযত করে কঠিন স্বরে বলল, এসব কথা থাক। বিনয় এবার বিষণ্ণ হেসে বলল, তুমি আমার সাথে সুখী ছিলে না বুঝি, কিন্তু আমি তোমাকে নিয়ে ভীষণ সুখী ছিলাম। সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু ধরে রাখতে পারিনি। অবশ্য সেটা আমার ব্যর্থতা, এজন্য আমি কাউকে দোষ দিই না। শুনলাম এখান থেকে ফিরে গিয়ে তোমার আর সুতপার বিয়ে, দিনক্ষণ কি ঠিক হয়ে গেছে? বিনয় সোহিনীর মুখের ভাবের পরিবর্তন স্পষ্ট লক্ষ্য করছিল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সুতপা তোমাকে কি বলেছে জানি না, তবে তোমার বাবার ওই মুহূর্তে যা অবস্থা ছিল তাতে ওনার আর বাঁচার সম্ভাবনা ছিল না। তোমার বাবাকে বাঁচাতে, তোমাদের পরিবারটাকে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হয়েছিল আমাকে। আর তোমার বাবাকে চিকিৎসার জন্য এত দূরে নিয়ে এসেছি তার পেছনের কারণটা তুমি। কারণ উনি তোমার বাবা, সেজন্য দায়িত্বটা এড়াতে পারিনি। ভালোবাসার মানুষটার সাথে সাথে তার পরিবারের দায়িত্ব নিয়ে নিয়েছিলাম আমি, এটা তুমি ভালো করে জানো। বিয়ের পর থেকে সোহিনীর পুরো পরিবারের দায়িত্ব নিয়েছিল বিনয়। বড় ছেলের মতো পাশে দাঁড়িয়েছিল ওদের। সোহিনীর দুই বোনের পড়াশোনার সিংহভাগ বহন করত সে। সোহিনীর বিশ্বাসঘাতকতার পরেও সেই দায়িত্বটুকু কাঁধ থেকে ঝেড়ে ফেলেনি বিনয়। এমন একটা মানুষকে ছেড়ে এসে জীবনের সব থেকে বড় ভুল করেছে সোহিনী, তার একবার পরিষ্কার হয়ে গেল তার নিজের কাছে। বিনয়কে আঘাত না করলে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না,
সেটা সোহিনী বিলক্ষণ জানে, তাই গলায় উষ্মা টেনে বলল, ওসব কথা রাখো। যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে খুঁজে বের করার চেষ্টা করতে। 6 মাসের মধ্যে বিয়ে করতে রাজি হয়ে যেতে না। সোহিনী চোখের দিকে তাকিয়ে বিনয় বলল, আমাদের সম্পর্ক ভাঙনের কারণেই সুতপার বিয়ে ভেঙে গেছে, আর সেই কারণেই ওর জীবনটাকে আবার স্বাভাবিক করার জন্য দিন রাত এক করে ওর জন্য ছেলে খুঁজে চলেছিলাম। তোমার বাবা মা, তোমার মা সবাই চায় আমি ওকে বিয়ে করি, কিন্তু আমি যে তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। মনে একজনকে নিয়ে আরেকজনকে বিয়ে করাটা ভীষণ অন্যায়। সে কথা বারবার ওদের বলেছি, কিন্তু কোনোভাবেই বোঝাতে পারিনি। একরকম বাধ্য হয়েই আমাকে রাজি হতে হয়েছে, নইলে হয়তো তোমার বাবাকে বাঁচাতে পারতাম না। এই বয়সে আর নেওয়ার ক্ষমতা নেই ওনার। কিন্তু আমি তোমাকে মন থেকে বের করে দিতে পারিনি, এখনো ভালোবাসি তোমায়। সোহিনীর বুকের ভেতরটা তীব্র যন্ত্রণা করে উঠল। এরকম একটা মানুষকে কতটা তপস্যা করলে পাওয়া যায়। সোহিনীর খুব ইচ্ছে হচ্ছিল বিনয়ের বুকে কয়েকটা সেকেন্ডের জন্য মাথা রাখতে, কিন্তু তা আর হওয়ার নয়। সোহিনী তিক্ততার সাথে আবার বলল, নিজেকে মহান প্রতিপন্ন করার জন্য আর কি কি বলবে তুমি? সব সময় তোমার নিজেকে সবার কাছে ভালো রাখার আপ্রাণ প্রচেষ্টা, আর সেই কারণেই তুমি এসব বলছো। আর আমাকেও হারিয়েছো তুমি নিজের দোষে। অরিন্দমের কাছে তুমি আমাকে এগিয়ে দিয়েছিলে তোমার চাকরি বাঁচাতে। সোহিনী নিজেও ভালো করে জানে অনর্থক দোষ চাপাচ্ছে বিনয়ের উপর। এতগুলো বছর সে বিনয়কে খুব কাছ থেকে দেখেছে। চাকরি বাঁচানো তাগিদ যে শুধুমাত্র সোহিনীর মুখ চেয়েছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই তার। সোহিনীকে আরো কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টাতেই মাতোয়ারা ছিল বিনয়। আমি ঠেলে দিইনি সোহিনী। হ্যাঁ, আমি মানছি তুমি আকার ইঙ্গিতে আমাকে অরিন্দম বাবুর কথা বলার চেষ্টা করেছিলে, কিন্তু এ কথা একবারের জন্য ভাবিনি যে তুমি ওর সাথে। আমার স্থির বিশ্বাস ছিল তুমি কখনোই কোনো ভুল কাজ করতে পারো না, আর সেই অগাধ বিশ্বাসের জোরেই তোমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। সোহিনী এবার কেমন যেন ঝিমিয়ে যাওয়া কণ্ঠে বলল, এতটা বিশ্বাস ভালো নয়, আর কখনো কাউকে এত বিশ্বাস করো না, তবে আবার ঠকতে হবে। বিনয় নির্নিমেষ দৃষ্টিতে দেখছিল সোহিনীকে। কিছুক্ষণ আগে সোহিনীর সাথে এই সোহিনীর কোনো মিলই নেই। সুতপার সাথে কথা বলে পরিবর্তন এসেছে তা স্পষ্টই বুঝল বিনয়। তোমাকে আমি খুব ভালো করে চিনি সোহিনী। আমাকে আঘাত করার চেষ্টা করে নিজেও শতগুণ বেশি আঘাত পাচ্ছ, তাও বুঝতে পারছি। নিজেকে আর কষ্ট দিও না। হয়তো কারোরই দোষ ছিল না, আবার হয়তো দুজনেরই দোষ ছিল। পরস্পরকে দোষারোপ করে আর কি হবে বলো? বিনয় যে তাকে পরিপূর্ণভাবে বোঝে তা আরো একবার পরিষ্কার হয়ে গেল সোহিনীর কাছে। সোহিনী এবার শান্ত স্বরে বলল, ঠিকই বলেছ, পরস্পরকে দোষারোপ করে আর কিছুই হওয়ার নেই। বিনয়ের খুব ইচ্ছে করছিল আগের মতো সোহিনীকে একবার জড়িয়ে কাছে টেনে নিতে, তারপর আদরে আদরে ভরিয়ে দিয়ে তার সব মান অভিমান দূর করে দিয়ে হাত দুটো ধরে বলতে ইচ্ছে করছিল, আবার ফিরে এসো আমার জীবনে। কিন্তু তাহলে যে সুতপার সাথে অন্যায় করা হবে। মাথাটা ঝিমঝিম করছিল বিনয়ের। সোহিনীর চোখে চোখ রেখে বিনয় আবার একই প্রশ্ন করল, সত্যি করে বলো সোহিনী, তুমি ভালো আছো তো? সোহিনী বিনয়ের দৃষ্টি থেকে চোখ সরিয়ে স্থির স্বরে বলল, বারবার এক কথা কেন জিজ্ঞেস করছো? বলছি তো আমি অরিন্দমের সাথে খুব ভালো আছি। ও আমার কোনো অভাব রাখেনি, সব দিক থেকে সুখী আমি। জীবনে যা যা চেয়েছিলাম সব কিছু পেয়েছি, যেটা তোমার সাথে থাকলে কখনোই পেতাম না। ও কাজে খুব ব্যস্ত থাকে, তাই মাঝে মাঝে মন খারাপ লাগে, কিন্তু এই ব্যস্ততাটুকুর অবসাদ বাদ দিলে জীবনে আর কোনো অভাব নেই আমার। বিনয় এবার মাথা নিচু করল। কি সব ভেবে চলেছে সে? অরিন্দমের মতো বৈভবশালী লোকের সাথে তার মতো মানুষের কোনো তুলনাই হয় না। সোহিনীকে অরিন্দম যা দিতে পারছে তার এক কণাও দেবার সাধ্য নেই বিনয়ের। বিনয়কে চুপ করে থাকতে দেখে সোহিনী এবার অবনত কণ্ঠে বলল, শোনো, সুতপা তোমাকে ভালোবাসে। ও তোমাকে বিয়ে করে সুখী হতে চায়, আর আমিও চাই তোমরা সুখী হও। সুতপাকে নিয়ে ভালো থেকো, ও খুব ভালো মেয়ে, অন্তত আমার মতো নয়। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সত্যিই ভালো আছি। তুমিও এবার নিশ্চয়ই সুখী হবে। দেখো, সুতপার মতো সংসারী মেয়ে তুমি কোথাও পাবে না। আমি আমার জীবনে এগিয়ে এসেছি,
তুমিও তোমার জীবন সাজিয়ে নাও এবার। বিনয়ের গলা এবার বন্ধ হয়ে এলো, অবরুদ্ধ কণ্ঠে বলল, আমার সব সুখ তোমার সাথেই নিঃশেষে বিদায় নিয়েছে সোহিনী। সুতপা আমাকে আশ্রয় করে বাঁচতে চায়, কিন্তু ওকে ওর প্রাপ্য ভালোবাসাটুকু দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। ওকে সুখী করার চেষ্টায় ত্রুটি রাখবো না, এতটুকু বলতে পারি। একটু থেমে বিনয় বলল, একটা শেষ অনুরোধ রাখবে আমার? সোহিনী নিষ্পলক। তোমার ফোন নাম্বারটা আমাকে দেবে? মাঝে মাঝে তোমার খোঁজ নেব। যদি জানি তুমি ভালো আছো, আমিও ভালো থাকবো। এই সামান্য যোগসূত্রতা সুতপার জীবনে যদি আবার অভিশাপ বয়ে আনে, এই আশঙ্কায় সোহিনীর বুক কেঁপে উঠল। বুক ঠেলে একটা কান্না উঠে আসছিল সোহিনীর। সোহিনী মুখে যথাসম্ভব একটা স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করে বলল, তোমার অনুরোধ রাখতে পারলাম না। অরিন্দম যদি জানতে পারে, তাহলে আমার সংসারটা হয়তো টিকবে না। যাই হোক, আর হয়তো কোনোদিন দেখা হবে না। আমার পরিবারকে যেভাবে সামলাচ্ছ তুমি, তাতে কৃতজ্ঞতা জ্ঞাপন করাটা খুব ছোট হয়ে যাবে। সারাটা জীবন শুধু আমাদেরকে দিয়েই গেলে। আর একটা শেষ প্রার্থনা, পারলে আমাকে ক্ষমা করে দিও। আসি। সোহিনী ফিরে যেতে উদ্যত হলে বিনয় ভগ্ন কণ্ঠে বলল, একটা কথার উত্তর দেবে সোহিনী? একটুও কি ভালোবাসা আছে আমার জন্য তোমার মনে? একবার বলো প্লিজ। ওই উত্তরটুকুই আমার সারাটা জীবনের সঞ্চয় হবে। না হলে নিজেকে আজীবন ব্যর্থ বলে মনে হবে। একটা সামান্য উত্তরও আজীবন আশার আলো উদ্দীপিত করে। নতুন করে সেই আশার আলো উদ্দীপিত করে বিনয় আর সুতপার নতুন জীবনে কোনো অশান্তির সূত্রপাত করতে চায় না সোহিনী। সোহিনী কোনো কথা না বলে বিনয়ের মুখের দিকে তাকিয়ে ম্লান হাসল। সে হাসির গভীরতার বিনয়ের বোঝার ঊর্ধ্বে। যন্ত্রণায় ভারী শরীরটাকে টেনে নিয়ে অবিন্যস্ত পায়ে এগিয়ে চলল সোহিনী। পিছন ফিরে একবার ফিরে দেখার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু মনকে সংযত করে ফিরে চলল নিজের পরিসরে। সোহিনী বাইরে এসে দেখল শোভন আর রেশমি বাইরে দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে একটা আদেশসূচক ভঙ্গিতে বলল, শোভন, বাড়ি নিয়ে চলো, মাথাটা খুব ধরেছে, আজ আর কোথাও যাব না। রেশমি সোহিনীর মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু সোহিনীর মুখভঙ্গি দেখে আর একটা কথা বলার সাহস পেল না। একটা দীর্ঘ নিঃশ্বাস গড়িয়ে এলো সোহিনীর বুক থেকে। সোহিনীর বুক গভীর যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। জীবনের অল্প অল্প প্রাপ্তি যে কতটা আনন্দের, কতটা সুখের হতে পারে, তা আজ অনেক প্রাপ্তির মাঝখানে দাঁড়িয়ে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছে সোহিনী। ফিরে যাওয়ার পথ আজ নিঃশেষে বন্ধ হলো। মরীচিকার পেছনে ছুটতে গিয়ে জীবন থেকে যা হারিয়ে গেছে, তার ফিরে পাওয়ার কোনো উপায় নেই। গাড়ি প্রচন্ড বেগে হাইওয়ে দিয়ে ছুটছিল। এসি ঠান্ডা হাওয়া সোহিনীর মনকে শান্ত করতে পারছিল না, বরং আরো জ্বালা বেড়ে যাচ্ছিল। জানলাটা খুলে দিতেই এক ঝলক গরম বাতাস মুখে এসে লাগলো। ঠিক এই মুহূর্তে ওই গরম বাতাসটা বড় ভালো লাগছিল সোহিনীর। বাড়ি ফিরে সোহিনী বেডরুমে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ল। তারপর সেলফোনটা নিয়ে অরিন্দমের নাম্বারটা ডায়াল করলো। হ্যালো অরিন্দম, ব্যস্ত আছো? গাড়ি নিয়ে বেরিয়েছিলাম শপিং করার জন্য, কিন্তু মাত্রাতিরিক্ত গরম পড়েছে, ভালো লাগছিল না, তাই বাড়ি ফিরে এলাম। আর শপিং মলে গেলাম না। আর হ্যাঁ, আজ বিকেলে পার্টিতে যাওয়ার জন্য একটা হট সেক্সি ড্রেস কিনে এনো, যেমনটা তোমার পছন্দ। তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। অপর প্রান্ত থেকে অরিন্দম উচ্ছ্বাসের সাথে বলল, দ্যাটস লাইক মাই গার্ল। সোহিনী আবার বালিশে মুখ গুঁজল। আর চাইলেও সে তার জীবনকে সহজ সরল হিসেবে ফেলতে পারবে না। চোখটা বন্ধ করতেই চা বাগানের ছোট্ট বাড়িটা চোখের সামনে ভেসে উঠল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।